হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এক হলো গোল্ড অ্যান্ড সিলভারের পতন, দু নম্বর হলো বাজেট। তো বর্তমানে গোল্ড অ্যান্ড সিলভার পতনটা একটু বেশি হয়েছে, প্রায় বলতে গেলে ক্র্যাশ হয়েছে। 40% 50% হারে গোল্ড অ্যান্ড সিলভার পড়ছে। বিভিন্ন নতুন ইনভেস্টার প্যানিক করছে। তো আমি 8ই অক্টোবর ফেসবুক চ্যানেলে এবং ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছিলাম এবং সমস্ত ইনভেস্টারের উদ্দেশ্যে সতর্ক দিয়েছিলাম যে হারে গোল্ড অ্যান্ড সিলভার র্যালি দিচ্ছে, সবাই সতর্ক থাকুন এবং জানুয়ারি ফেব্রুয়ারির পর থেকে পড়তে পারে। সেই ভিডিওটি এখনও ফেসবুক চ্যানেলে আছে, ইউটিউবে আছে, যারা দেখতে চান দেখতে পারেন। তো কেন গোল্ড সিলভার বাড়ছিল তখন, কোন কারণের জন্য পড়তে পারে, সমস্ত কিছু বলা আছে এখানে, দেখে নেবেন। যারা এখন নতুন ইনভেস্ট করে ফেঁসে গেছেন, প্যানিক করছেন, আমাকে ফোন করছেন যে কি করব না করব, তাদের উদ্দেশ্যে বলছি গোল্ড একটি সেফেস্ট ইনস্ট্রুমেন্ট হিসাবে আমরা দেখি। তো আপনার টাকাটা একদম তো শূন্য হবে না, হওয়ার চান্স খুবই কম। আপনি যে উপরে যারা ইনভেস্ট করে ফেঁসে গেছেন তাদের দুটো জিনিস হতে পারে: এক, তাদের সময়টা নষ্ট হলো; দু নম্বর, তাদের রিটার্ন পার্সেন্টেজ কম হবে। কারণ গোল্ড একদম যে শূন্য হয়ে যাবে সেরকম কিছু হয়নি এখনও পর্যন্ত, আর হবে না। সিলভার একটু বেশি ভলিটিলিটি থাকে গোল্ডের তুলনায়। গোল্ড যদি 20% পড়ে, সিলভার 30-40% পড়ছে, এরকম কিছু আগে ডেটাতে দেখিয়েছিলাম। তো আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে আর প্যানিক করবেন না। যাদের কাছে অ্যাডভাইসার আছে তার তো প্যানিক করার কোনো কারণই নেই। আর বর্তমানে সেন্ট্রাল ব্যাংক গোল্ড পারচেস করেছে 750 থেকে 800 টনের মধ্যে 2026-এ। 2025 সালে যদি দেখি 863.3 টন গোল্ড পারচেস করেছে সেন্ট্রাল ব্যাংক। যদি পুরো ডেটা দেখি 22 সাল থেকে, 2022 সালে 1082 টন, 2023 সালে 1037 টন, 2024 সালে 1092 টন এবং 2025-এ 863.3 টন এবং 2026-এ অ্যাপ্রক্সিমেটলি 800 টন। তো যদি চার্টে গ্রাফটা যদি দেখেন, সিমিলারলি চার্টটা কিন্তু পড়ছে আস্তে আস্তে, মানে সেন্ট্রাল ব্যাংক গোল্ড কম পারচেস করছে। তো এই ডেটাকে আমরা দেখে এবং এর সাথে আরও কিছু ইনফরমেটিভ ডেটা দেখে আমরা এটা প্রেডিক্ট করেছিলাম যে গোল্ড হয়তো জানুয়ারি মাসে 2026-এ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিক থেকে আস্তে আস্তে হলেও পড়তে পারে। তো এটা ইনফরমেটিভ ডেটা ছিল, আপনার সামনে তুলে ধরলাম। ইনভেস্টমেন্ট বাই সেল নিজের দায়িত্বে করুন। যদি অ্যাডভাইসার থাকে অ্যাডভাইসারের কাছে পরামর্শ নিয়ে করুন। আমরা বাই সেল রেকমেন্ডেশন দিই না, শুধু ইনফরমেশানগুলো আপনারা নিতে পারেন এখান থেকে। যদি আমাদের কাছ থেকে কেউ ইনভেস্টমেন্ট করতে চান তো নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। 2 নম্বর পয়েন্ট হলো বাজেট। তো বর্তমানে আমরা কম বেশি সবাই নিউজ চ্যানেলের মাধ্যমে হোক, ইউটিউবে হোক, দেখেছি যে 1 তারিখে যে আমাদের গভর্নমেন্ট বাজেট পেশ করেছে, সেই বাজেট সম্পর্কে কোন সেক্টর বেড়েছে, কোন জিনিসপত্রের দাম বেড়েছে, কোন জিনিসপত্রের দাম কমেছে, সব কিছু দেখা হয়েছে। তো আমি একটু ডিফারেন্ট ভিউ দেবো মার্কেট সম্পর্কে। তো বর্তমানে যদি আমাকে মানে পার্সোনালি প্রশ্ন করে যে কেমন কি বাজেট হয়েছে, তো এক্সপেকটেশন অনুযায়ী মার্কেটের দিক থেকে দেখতে গেলে খারাপ হয়েছে। কারণ মার্কেটে যারা এক্সপেক্ট করেছিল যে এলটিসিজি লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স একটু কম হবে, সেগুলো কোনো ট্যাক্স কম হয়নি। উপরন্তু এসটিটি যেটা সিকিউরিটি ট্রানজ্যাকশান ট্যাক্স ট্রেডিংয়ের উপরে, সেটা 0.2 ছিল, সেটা 0.5 করেছে। এর জন্য মার্কেট 1 তারিখে একটু নেগেটিভ রিয়াকশান দিয়েছে এবং তারপরে ট্রেডিং সেশনেও নেগেটিভ রিয়াকশান দিয়েছে। তো আসুন দেখি যে কোন কোন সেক্টরগুলো বাড়তে পারে, কোন কোন সেক্টরগুলো কমতে পারে এই বাজেটের ফলে। যে আসছে বছর 2026-27-এ মার্কেট কী রিয়াকশান দিতে পারে। তো তার আগে আমি আগে একবার মার্কেট সম্পর্কে অ্যানালাইজ করেছিলাম যে এপ্রিলের পর থেকে মার্কেট বাড়তে পারে, কেন বাড়তে পারে সেটাও বলেছিলাম। আমি আবারও বলছি, আমি আমার অ্যানালাইসিসের উপরে এখনও স্ট্যান্ড বাই আছি যে এই যে এটা ফেব্রুয়ারি মাস চলছে প্রথমের দিক, তো ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে হয়তো ট্রাম্পের সঙ্গে যে ট্যারিফ ভারতের হচ্ছে, ভারত ট্রাম্পের যে ট্যারিফের সামনে ভারতও কিছু এমন কিছু পদক্ষেপ নেবে যার ফলে ট্রাম্পও হালকা পিছুপা হতে পারে এবং ট্যারিফের যে পার্সেন্টেজ সেটা কমতে পারে। যেমন ধরে নিন, উদাহরণস্বরূপ যদি বলি, 18%-এ যে ট্যারিফ ছিল সেটা হয়তো কমে 12% বা 5%-এ চলে আসবে। একদম শূন্য হবে সেটা আমি বলছি না, কমবে। কমার ফলে মার্কেটের যে ভিউটা সেটা চেঞ্জ হবে, ফলে ফরেন ইনভেস্টাররা ইনভেস্ট করতে আসতে পারে এবং এপ্রিলের পর থেকে আমরা মার্কেটকে হালকা হালকাভাবে উপরের দিকে উঠতে দেখতে পারি। এটা আমার তখন অ্যানালিসিস ছিল, বলেছিলাম। এখনও আমি তার উপরে স্ট্যান্ড বাই আছি যে ট্রাম্প এগুলো করতে পারে এবং তারপরে মার্কেট বাড়তে পারে।
তো আসুন বাজেট সম্পর্কে বলি যে কোন সেক্টরগুলো বাড়তে পারে, কোন সেক্টরগুলো বাড়তে না পারে সেই জন্য। আর ডিসক্লেমার দিয়ে দিতে চাই যে এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপস, শুধু এখান থেকে ইনফরমেশানগুলো নিন, কালেক্ট করুন। এটা এখানে কোনো বাইসের রেকমেন্ডেশন দেওয়া হয় না। যারা ইনভেস্ট করতে চান নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের অ্যাডভাইসারের আন্ডারে ইনভেস্ট করতে পারেন। আমি ডাইরেক্ট কোনো বাইসেল রেকমেন্ডেশন দিই না। হ্যালো, বর্তমানে যে 2026-এ বাজেট পেশ করেছে, সেই বাজেটে টাকা অ্যালোকেশন করার জন্য টাকাটা কীভাবে কোথা থেকে গভর্নমেন্ট পাচ্ছে, তো সেটাই আজকে এখন দেখব। যদি ধরে নিই যে গভর্নমেন্ট 1 টাকা পাচ্ছে, 1 টাকাটা কীভাবে পাচ্ছে সেটা দেখব। বরোয়িংস এবং আদার লাইবিলিটি 24%, ইনকাম ট্যাক্স থেকে আসছে 21%, জিএসটি এবং আদার ট্যাক্সেস থেকে আসছে 15%, কর্পোরেশন ট্যাক্স পাচ্ছে 18%, নন ট্যাক্স রিসিপ্ট পাচ্ছে 10%, ইউনিয়ন এক্সারসাইজ ডিউটিস থেকে পাচ্ছে 6% এবং কাস্টম ডিউটিস থেকে পাচ্ছে বাকি, এবং নন ডেপ্ট ক্যাপিটাল রিসিপ্ট থেকে ছোটো মোটো পার্সেন্টেজ পাচ্ছে 2% এবং 4%। তো আসুন এই টাকাটা কীভাবে গভর্নমেন্ট 2026-এ কোথায় অ্যালোকেশন করছে দেখা যাক। যদি এখানে দেখি সবথেকে বেশি ট্রান্সপোর্টেশনে ইউজ হবে এমনটাই বাজেটে দেখাচ্ছে, 5,98,520 কোটি টাকা ট্রান্সপোর্টে। ডিফেন্সে বাজেট বাড়িয়েছে 5,94,585 কোটি টাকা। রুরাল ডেভেলপমেন্টে 2,73,108 টাকা। হোম অ্যাফেয়ার্সে 2,55,234 কোটি টাকা। এগ্রিকালচার এবং অ্যালাইড অ্যাক্টিভিটিসে 1,62,671 কোটি টাকা। এডুকেশানে দিয়েছে 1,39,289 কোটি টাকা। এনার্জিতে দিয়েছে 1,09,029 কোটি টাকা। হেলথে দিয়েছে 1,04,599 কোটি টাকা এবং আরবান ডেভেলপমেন্টে দিয়েছে 85,522 কোটি টাকা। আইটি এবং টেলিকমে দিয়েছে 74,560 কোটি টাকা এবং কমার্স এবং ইন্ডাস্ট্রিতে দিয়েছে 70,296 কোটি টাকা এবং সবশেষে সোশ্যাল ওয়েলফেয়ারে 62,362 কোটি টাকা। এইবারে এই অ্যালোকেশানগুলো যে সেক্টরের উপর দিয়েছে 2025-26-এ যে বাজেট পেশ করেছিল তার তুলনায় কতটা বেড়েছে সেটাও দেখে নিই। আমি এখানে দুটি চার্ট দিয়ে দিলাম, উপরেরটি 2025 সালের বাজেট এবং নিচেরটি 2026 সালের বাজেট। দুটোর মধ্যে আপনারা কম্পেয়ার করে দেখে নিতে পারবেন। ভিডিওটি পজ করে দুটোর মধ্যে কম্পেয়ার করে নেবেন যে কোন সেক্টরে অ্যাসেট অ্যালোকেশান 25-এর তুলনায় 26-এ বাড়ানো বা কমানো হয়েছে। তো বহু মানুষ প্রশ্ন করে বর্তমানে আমরা কিভাবে ক্লায়েন্টকে ইনভেস্ট করাই, মানে বাজেট আসার পরে ক্লায়েন্টদের কিভাবে ইনভেস্ট করায়। তো কোনো বাজেট আসার পরে সেই বাজেটকে কেমন হয়েছে, মানে গভর্নমেন্ট কোন দিকে কোন সেক্টরের দিকে বেশি ফোকাস করেছে সেটা প্রথমত জানতে হয়। তারপরে সেই সেক্টরে কোন কোন কোম্পানিগুলো প্রফিটেবল আছে এবং তারা কত পার্সেন্ট হারে কোয়ার্টারলি প্রফিট দিচ্ছে, সেলস বাড়ছে। তারপর কোম্পানির ভ্যালুয়েশন বর্তমানে কী আছে, কোম্পানি ম্যানেজমেন্ট কীভাবে গাইডেন্স দিচ্ছে সামনের কোয়ার্টারে কেমন কী হতে পারে, কোম্পানির অর্ডার বুক কী আছে। এই সমস্ত কিছু অ্যানালাইজ করার পরে আমরা দেখি যে সেই কোম্পানি কোন কোন ফান্ডের মধ্যে আছে এবং কত পার্সেন্ট তার অ্যালোকেশন আছে এবং সেই ফান্ডের ক্যাশফ্লো, ফ্রি ক্যাশফ্লো কত পার্সেন্ট পড়ে আছে। সেই মানে স্টকগুলির ভ্যালুয়েশন বার করার পরে ফান্ডের কী ভ্যালুয়েশন আছে সেগুলো ম্যাচিং করার পরে প্রচুর রেশিও দেখতে হয়। সেই রেশিওগুলি দেখার পরে আমরা কোনো ফান্ড চয়েস করে ক্লায়েন্টকে দিই। ক্লায়েন্টের প্রত্যেকটা ক্লায়েন্টের আবার রিস্ক ম্যানেজমেন্ট আলাদা আছে, তাদের রিস্ক এবং রিওয়ার্ড রেশিও দেখে তাদেরকে সাজেস্ট করতে হয়। তো এত কিছু সাধারণ মানুষ হয়তো পারবে না, যারা পারে না তারাই অ্যাডভাইজার দেখে, যারা নিজে থেকে করতে পারে তারা তো নিজে থেকেই করে, ওয়েল অ্যান্ড গুড। তো আমরা এভাবেই এই প্রসেস পদ্ধতিতে আমরা প্রতি বছর রিসার্চ অ্যানালাইজ করে থাকি এবং প্রতি বছরই আমরা হয়তো দরকার পড়লে ফান্ডকে সুইচ করি, চেঞ্জ করি, এভাবে ইনভেস্ট করে থাকি। তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি থেকে কোনো প্রশ্ন কিছু থাকে নিচে কমেন্টে জানাতে পারেন বা নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। যদি ইনভেস্টমেন্ট পারপাসে কিছু জানতে হয় নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের মাধ্যমে যারা ইনভেস্ট করতে চাইছেন তারাও নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।